আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিতেও দ্বিধাগ্রস্ত। এই সংকটময় মুহূর্তে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন, মায়ের চরম দুঃসময়ে ছেলে তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এ নিয়ে 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ার সরগরম। জুলাই আন্দোলনের প্রভাবশালী সমর্থকেরা এই ইস্যুতে 2 ভাগ হয়ে পড়েছেন। কারো অবস্থান তারেক রহমানের ফেরার পক্ষে, কেউ বলছেন নিজেকে ঝুঁকিতে ফেলে দেশে আসা ঠিক হবে না। এমন তর্ক বিতর্কের মাঝে তারেক রহমানের এক ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে গভীর বিস্ময়ের, তুলে ধরছে নতুন সংখ্যা। দর্শক, সেই সংখ্যা শুধু তারেক রহমানের দেশে ফেরার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং জাগিয়ে তুলছে পুরাতন সেই ভয়। বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাঠ থেকে মাইনাস করার সংখ্যা। মাত্র একদিন আগে তার রাজনৈতিক প্রতিপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছেন, বাংলাদেশের প্রধান 2 দলের নেতৃত্ব পরিবর্তনে কিছু বিদেশি দেশ ও শক্তির খেলা চলছে। দর্শক, তারেক রহমানের পোস্টে পরিষ্কার, দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই, অথচ গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল তিনি নাকি দেশে ফিরছেন। তাহলে এখন কি এমন হলো যে মায়ের স্নেহ ও স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও জনাব তারেক রহমান দেশে ফেরার একক সিদ্ধান্ত নিতে পারছেন না? তারেকের ভাষায় যে সীমিত অবকাশ, যে অদৃশ্য নিষেধাজ্ঞার আড়াল, সেগুলো কি বিমর্ত কোনো শক্তির ইঙ্গিত দেয় যে বা যারা নাড়ছে মূল কলকাঠি? প্রশ্ন হলো, কি সেই বিমূর্ত শক্তি? এটি কি বাংলাদেশের অভ্যন্তরে কারো চাপ, নাকি লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের জটিলতা, নাকি অন্য কোনো বৈশ্বিক শক্তির খেলা? এমন নানা ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আলোচনা যেটি হোক, প্রশ্ন হলো, তাহলে সামনের দিনেও তারেক রহমানকে কি ফিরতে দেওয়া হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। সেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন তিনি। কয়েক ঘন্টা অবস্থানের পর গুলশানের বাসভবনে ফিরে যান বেগম জিয়া। যদিও বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠি অস্বস্তি বোধ করেছিলেন বেগম খালেদা জিয়া। এর 2 দিন পরে 23শে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও 27শে নভেম্বরের দিকে জানা যায় খালেদা জিয়ার অবস্থা সংকটজনক। খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দেশবাসীর দোয়া চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবশেষ 29শে নভেম্বর সারাদিন ধরে বলা হয়, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হলে তাকে লন্ডন বা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হবে। কিন্তু সবশেষ বিএনপি মহাসচিব জানান, বেগম জিয়ার শরীরের যে অবস্থা, তাতে তাকে এই মুহূর্তে বিদেশে পাঠাতে ডাক্তারদের সায় নেই। দর্শক, এ দফায় তার গুরুতর স্বাস্থ্য সংকটে উদ্বেগ যেমন তৈরি হয়েছে, তেমনি জটিল এক রাজনৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এমন অবস্থায় বড় ছেলে তারেক রহমান দেশে আসবেন কিনা তা নিয়ে তর্ক বিতর্ক চলছে কয়েকদিন ধরে। এই আলোচনায় সরকার সমর্থকদের একটি অংশের পরামর্শ বিস্ময়ের জন্ম দিয়েছে। এই ইস্যুতে ফেসবুকে প্রবাসী সাংবাদিক তাসনিম খলিলের একটি পোস্ট যোগ করেছে বিশেষ মাত্রা। তিনি 28শে নভেম্বর লেখেন, জাতি ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব মা বাবার প্রতি দায়িত্ব থেকেও বড়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশে ফেরা উচিত হবে না। Question of security and high politics must trump emotions. সাংবাদিক তাসনিম খলিলের মতো সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী বেশ কয়েকজন এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা ঠিক হবে না বলে পরামর্শ দিয়েছেন। তারা নিরাপত্তা ঝুঁকি এবং উচ্চমাত্রার রাজনীতি বলতে কিসের ইঙ্গিত দিচ্ছেন তা অবশ্য পরিষ্কার করেননি। তবে নতুন করে পরিষ্কার হয়েছে, বহু জটিল ছকের কারণে এতদিনেও দেশে আসেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনকি এখনো সেই পরিবেশ নেই। তর্ক বিতর্ক এবং ধোঁয়াশার মধ্যে স্বয়ং তারেক রহমান দিয়েছেন বিস্ফোরক এক পোস্ট। নিজেই বলেছেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত ঝুলছে অদৃশ্য শক্তির হাতে। ফেসবুকে 29 নভেম্বর লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারা রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে তার পরিবার আশাবাদী। দর্শক, তারেক রহমানের এই পোস্ট চলমান রাজনীতিতে অনেকটা আকস্মিক বস্ত্রপাতের মতো। প্রশ্ন উঠেছে, পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল, তার এমন অসহায়ত্ব কিসের ইঙ্গিত? রাজনীতির পুতুল না আছে, তাহলে কার হাতে আছে সুতোর মালিকানা?
ঘুড়িটা তারেক রহমান আকাশে ঠিকই উড়াচ্ছেন, কিন্তু নাটাইটা আসলে কার হাতে? আবার অন্তর্বর্তী সরকার 16 মাসে তার দেশে ফেরার পরিবেশ তৈরি করতে না পারলে সেটা কি ইচ্ছাকৃত নাকি পরিকল্পিত? দর্শক, তারেক রহমানের বর্তমান অবস্থানের শিকড় লুকিয়ে আছে 2007-8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে, যা বাংলাদেশের ইতিহাসে 111 নামে পরিচিত। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির পর 7 মার্চ যৌথ বাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে সপরিবারে দেশ ছাড়েন এবং তখন থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। কথিত আছে সে সময় শর্তযুক্ত এক অদৃশ্য চুক্তির মাধ্যমে তিনি দেশ ছাড়তে পেরেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা প্রয়াত মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলেন 2007 থেকে 8 বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। কিন্তু গত বছরের 5 আগস্ট বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যায়। গত বছরের সেপ্টেম্বর থেকে নিয়মিত বিরতিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশিত হতে দেখা গেছে। যেমন গত 24 অক্টোবর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল, নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপির তারিখ জানাবে শিগগিরই। অনেক সংবাদ মাধ্যমে নিয়মিত বিরতিতে বলা হয় তারেক রহমান পরের মাসে দেশে ফিরছেন, তার জন্য কেনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি, সাজানো হচ্ছে অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন। চলতি বছর 10 আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান নিজেই বলেছিলেন, ইনশাআল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে। দর্শক, গত 1 বছরে তারেক রহমানের ফেরা নিয়ে প্রকাশিত সংবাদের মধ্যে 37টি সংবাদ আমরা বিশ্লেষণ করে দেখেছি। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দিককার খবরগুলোতে বলা হতো আইনি বাধা মানে মামলাগুলো থেকে খালাস পেলেই তিনি দেশে আসবেন। আইনি বাধা থেকে মুক্ত হয়েছেন 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। গত 26 অক্টোবর বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমের শিরোনাম ছিল, ওমরা শেষে দেশে ফিরবেন তারেক রহমান। তবে এগুলো কোনোটি শেষ পর্যন্ত দৃশ্যমান হয়নি। এমনকি তিনি লন্ডন থেকে ভোটার হওয়ার সুবিধাও গ্রহণ করেননি। সবশেষ সমকালের এক প্রতিবেদনে জানানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধ্য ডিসেম্বরে দেশে ফিরে তারপর ভোটার হবেন। কিন্তু তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে তার দেশে ফেরার পথে রয়েছে অদৃশ্য শক্তির ভয়ঙ্কর বাধা, যে কারণে তিনি মায়ের গুরুতর স্বাস্থ্য সংকটের মতো পরিস্থিতিতে লন্ডন থেকে ঢাকায় আসতে অপারগ। প্রভাবশালী সরকার সমর্থকদের কথা থেকেও পাওয়া যাচ্ছে একই ইঙ্গিত। দর্শক, গত 1 দশকে তারেক রহমানের বিদেশি অবস্থান সম্পর্কিত এবং সাম্প্রতিক সময়ে তারেকের ফিরে আসা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু সংবাদ এবং দেশের রাজনৈতিক বিশ্লেষকদের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট বিশ্লেষণ করে দেখেছি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আসলে বাধা কি সেটি সম্পর্কে ধারণা পেতে। এসব বিশ্লেষণ থেকে কয়েকটি ধারণা পাওয়া যায়। প্রথমত, গত সরকার আমলে যে আইনি বাধা ছিল সেটি যে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এখন আর নেই সেটি আগেই জানিয়েছিলাম। তারেক রহমানের বিরুদ্ধে 2007 সাল থেকে 84টি মামলা ছিল। এর সব কটি থেকে তিনি এখন আইনি ঝামেলা মুক্ত। দ্বিতীয় যে কারণটি বিভিন্ন সময় উঠে এসেছে সেটি হলো যুক্তরাজ্যের অভিবাসন আইন এবং তার বর্তমান আইনি স্ট্যাটাস। 2018 সালে আনুষ্ঠানিকভাবে জানা যায় তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন এবং তার বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসের কাছে জমা দিয়েছেন। বিএনপির